মাঠে আসার কারণটা হচ্ছে সমস্যাটা সরকারের চশমা দিয়ে না দেখে মানুষের চশমা দিয়ে দেখার। কিন্তু মানুষ আর সরকার ভিন্ন সত্তা হলে তো আর পরিবর্তন হবে না। মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে একমত হয়ে সমস্যার সমাধানে যেতে হবে। আমরা নদী ভাঙা এলাকার মানুষদের দুর্দশাগুলোর কথা শুনলাম। এই দুর্দশা প্রথম শুনিনি, আপনাদের এলাকাতে হয়তো এটা প্রথম, কিন্তু এই দুর্দশা বাংলাদেশের অনেক জায়গাতে আছে। সরকারি হিসাব মতে প্রতি বছর 30,000 মানুষ সর্বশান্ত হয়ে যায় নদী ভাঙায়। আর আমরা যারা একসময় বেসরকারি কাজ করেছি, আমাদের হিসাব মতে 1 লক্ষ মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়ে যায়। এখন আমরা একটা হচ্ছে মুসাপুর রেগুলেটর, আপনাদের একটা রেগুলেটর লাগবে, যেহেতু এটা উজান থেকে পানি আসার ব্যাপার আর আপনাদের সাথে সমুদ্রের সংযোগ আছে। লোনা পানির আগ্রাসনটা ঠেকাতে একটা রেগুলেটর লাগবে। সেই রেগুলেটরটা আজকে বললে আজকে হবে না, এটার একটা প্রক্রিয়া আছে, ধরে নিতে হবে। আমরা যদি দ্রুত গতিতেও চলি তাহলেও 2 থেকে 3 বছরের আগে রেগুলেটরটা করা যাবে না। তাইলে এখন মানুষের জমির ভাঙন এবং এই যে লোনা জলের আগ্রাসন, এটা প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা। এখানে সরকারের বক্তব্য হচ্ছে যে তার একটা বিদ্যমান বাঁধ আছে যেটা ক্লোজার এবং রেগুলেটর করার কারণে অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল, ফলে এটার মেরামত হয়নি। এখন তারা সেটা মেরামতের প্রস্তাবনা দিচ্ছেন। এলাকাবাসী প্রস্তাবনা দিচ্ছে যে এখানে একটা চর হয়েছে, ওই চরটার বালুটা সরিয়ে দেওয়া এবং নদীটা ক্যাপিটাল ড্রেজিং এর পাশাপাশি মেইনটেনেন্স ড্রেজিং এ যাওয়া। এখন সরকারকে রেগুলেটর এটার কথাও ভাবতে হচ্ছে, আবার অন্যদিকে আপনাদের ড্রেজিং এর প্রস্তাবও মাথায় আনতে হচ্ছে। আমরা অনেক টাকার উপর বসে আছি এবং পরিকল্পনা করছি, সেরকম না। কাজে সবচাইতে কার্যকর কোনটা হবে সেটা আমরা ঢাকাতে গিয়েও বুঝবো এবং একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা দ্রুততম সময়ের মধ্যে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে এটা ইনশাল্লাহ দেখতে পাবেন। এখানে মুসাপুর রেগুলেটর কেন ভেঙে গেল, এটার অনেক কটা কারণ থাকতে পারে। একটা কারণ থাকতে পারে যে এই পরিমাণ স্রোতের পানি যে আসবে এইটা চিন্তা করে এই রেগুলেটরটা বানানো হয় নাই, ফলে তার সক্ষমতাটা অনেক কম ছিল, এজন্য ভেঙে গেছে। আরেকটা কারণ যেটা আপনারা হয়তো আপনাদের মনে আছে, মনে থাকার কারণটা হচ্ছে যে আমাদের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন জনগণের সাথে নিয়মিত কথা বলেন না। এখানকার এক্সেন কথা বলেন বলেই আমি বুঝতে পারলাম। হ্যাঁ, তো আগে যারা ছিল তারা হয়তো কথা বলেনি। আপনাদের ধারণা হয়তো বা যে এখানে নিম্নমানের সামগ্রী দেয়া হয়েছে বা এমন কিছু করা হয়েছে সেজন্য ভেঙে গেছে। বাস্তবতা দুটাই হতে পারে। এখন কোনটা বাস্তবতা এটা আমরা দেখব। যেহেতু আপনাদের পক্ষ থেকে বারবার দাবি উঠেছে তদন্ত করে দেখার, আমি সচিব মহোদয়কে বলছি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বলছি যে তারা একটা তদন্ত করুক। সেখানে আপনাদের মধ্য থেকেও যেন একজন কেউ থাকে, যাতে করে আপনারা জানতে পারেন যে কেন এটা ভেঙে গেছে। এটা ওই কারণেও হতে পারে যে ওই পানির তোরের কথা ভেবে এটা করা হয়নি। তো আর আরেকটা কথা এসছে বারবার, বালু উত্তোলন এটা এখন একটা জাতীয় দস্যুতায় পরিণত হয়েছে। যেখানেই আপনি দেখবেন নদীতে বালু আছে, সেখানেই আমাদের জেলা প্রশাসকেরা যারা আছেন তারা রেভিনিউকে কত আর্ন করে সরকারকে দিতে পারছেন, শুধুমাত্র এই বিবেচনা থেকে মানুষের শত হাজার আপত্তি থাকলেও বালুমহল ঘোষণা করে দেন এবং যেখানে বালুমহল ঘোষিত হয় দেখা যায় সেখানে বালু না থাকলেও পাশের জায়গা থেকে গিয়ে বালু তুলতেছে। আমি তো একসময় আপনাদের মতন ভুক্তভোগী ছিলাম, আমি ব্যাপারগুলো বুঝি। এবং এখানে হাইড্রোগ্রাফিক সার্ভে লাগে, জিওলজিক্যাল সার্ভে লাগে, সেটা BIWT এর থেকে আনতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ঘোষণা করা হয়ে যায় এ সমস্ত কোনো সার্ভে ছাড়া। তো আজকে UNO মহোদয়ও ছিলেন, DC মহোদয়ও আছেন, ওনাদেরকে আমরা বলে দিয়েছি যে বালুমহল ঘোষণার যেমন সুযোগ আছে বিলুপ্ত করারও সুযোগ আছে। আর এখন এটা আমাদের ভাববার সময় এসছে যে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিংটা কি আমরা বালু ব্যবসায়ীদের কাছে তুলে দেব, নাকি সরকার বিকল্প ভাববে যে সরকার নিজেই ড্রেজিং করবে, সরকার নিজেই বালু ব্যবস্থাপনা করবে এবং সরকার নিজেই সেটা বাজারজাত করবে। সরকারকে এই ভূমিকায় আমরা দেখব কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা করে জানাবো। তবে বালু দস্যুতার ব্যাপারে, আপনাদের নদী ভাঙার ব্যাপারে আপনারা আবেদন দিলে যদি দেখেন যে আপনাদের আবেদন নিষ্পত্তি